তার মানে সত্যি হৃদিতা প্রেগনেন্ট। জিসান স্বাভাবিকভাবে ফাইলটা হৃদির দিকে এগিয়ে দিল। হৃদি হাত বাড়িয়ে ফাইলটা নিয়েই জিসান রেলিং এ হাত ঠেস দিয়ে সামনে তাকালো। প্রজ্জ্বল আর জিসানের ফ্রেন্ডশিপটা অনেক দিনের। প্রজ্জ্বল তো সবকিছুই বলছে, কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে কেন লুকালো আমার থেকে? তাহলে কি প্রজ্জ্বল কোনো ভাবে ওর অস্তিত্ব অস্বীকার করতে চাইছে? কিন্তু কেন? প্রজ্জ্বল তো এমন নয়। তাহলে কথাগুলো মনে মনে ভেবে ঘাড় ঘুরে হৃদির দিকে তাকালো জিসান। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো, আপনাদের মাঝে তো সবকিছুই স্বাভাবিক দেখলাম, তাহলে আপনাদের ডিভোর্স কেন হলো? আর আপনি প্রেগনেন্ট সত্ত্বেও প্রজ্জ্বল আমার সাথে কেন আপনাকে বিয়ে দিতে চাইছে? কিছুই বুঝতে পারছি না আমি, মিস হৃদিতা। আমি মিস না, মিসেস। দেখুন আমার হাতে দুটো রিং জলজল করছে। বাঁ হাতেরটা জিসানের দিকে এগিয়ে দেখালো হৃদিতা। চেহারা এমন গম্ভীরতা এনেছে যেন সে কিচ্ছুটি জানে না। হৃদির হাতের দিকে এক পলক তাকিয়ে জিসান বলল, প্রজ্জ্বল যে বলছিল আপনাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স পেপারটা সচক্ষে দেখেছেন মিস্টার জিসান? হৃদির প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল জিসান। এটা তো আগে ভেবে দেখেনি। প্রজ্জ্বল শুধু বলেছে ওদের বিয়ের সময় ডিভোর্স পেপারটা ওকে দিয়ে দিবে। বিশ্বাস করুন, আপনাদের কেমিস্ট্রিটা আমি বুঝতে পারতেছি না। আপনি যে প্রেগনেন্ট সেই ব্যাপারটা আগে থেকে জানতাম না আমি। যদি প্রজ্জ্বল প্রেগনেন্টের কথা আমাকে জানাতো তাহলে আমি আপনাকে বিয়ে করতাম, তবে সেটা আপনি অন্য কারো স্ত্রী হলে। কিন্তু প্রজ্জ্বলের নিজের অস্তিত্ব স্বীকার করে সেটা অন্যায়ভাবে আমার ঘাড়ে চাপিয়ে দেবে, এটা আমি মেনে নেব না। ও নিজের স্ত্রীকে এইভাবে অবহেলা করছে কেন বুঝতে পারতেছি না। ও যে এমন জানা ছিল না আমার। তবে আপনি এত কিছু আমাকে না বলে আইনত পদক্ষেপ নিতে পারেন। হৃদিতার প্রচন্ড ভয় হতে শুরু করলো। এবার কি বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি? না প্রজ্জ্বল সামান্য কারণে ওর সাথে যা করেছে সেটা তো ঠিক না। যা হচ্ছে হোক। হৃদি নিজেকে সামলে দাঁত কেলে বলল, এটা আসলে প্রতিভক্তি। ননসেন্স। আপনাদের বাঙালি নারীদের মহিলারই স্বামী অন্যায় অবদার করলো আর মেনে নিলেন? হৃদিতা আবারও মুচকি হেসে কটাক্ষ করে বলল, ওই যে বললেন বাঙালি নারী। বাঙালি নারী তো তাই সব পারি, ঠান্ডা মাথায় সব সামলে নিতে পারি। এই যে আপনার ক্ষেত্রে দেখুন কেমন সামলে নিলাম। হৃদি শেষ কথাগুলো বিড়বিড় করে বলাতে জিসান স্পষ্টভাবে কিছু বলল না। তবে হৃদিকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল সে। জিসান চলে যেতে উঠে দাঁড়ালো হৃদিতা। আকাশপানে এক পলক তাকিয়ে হাত ছড়িয়ে মৃদুভাবে ঘুরতে লাগলো। ঠোঁটে দুষ্টু হাসির রেখা টেনে গান ধরলো সে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মধ্যরাত্রি পেরিয়ে গেছে। গভীর রাত্রে নির্লিপ্ত চাঁদ একা পুরো নীলক্ষার পাহারায় বসেছে। সঙ্গী জলজলে ফুলিঙ্গগুলো মেঘে ঢাকা পড়েছে আজ। বারান্দায় হাট করে খুলে রাখা দরজাটা কারো অপেক্ষা করছে। ঘরের ছাদে টাঙানো কৃত্রিম পাখাটা বন্ধ করে রাখা। জানালার পর্দাগুলো সরিয়ে রাখায় মৃদুমন্দ গতিতে ছুটতে প্রকৃতির নির্মল অনিল। গায়ে চাদর টেনে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে হৃদিতা। তলিয়ে আছে ঘুমের মধ্যে। জিসানরা চলে যেতে সেই সন্ধ্যায় ওভাবে সাজগোজ নিয়ে বিছানায় গায়ে লিয়ে দিয়েছিল সে। চোখে কখন ঘুম নেমেছে বুঝতেই পারেনি। সুফিয়া আনাম চলে যাওয়ার আগে হৃদিকে খাওয়ার জন্য অনেকবার ডেকে গেছে, ওঠেনি হৃদিতা। ঘুমের মধ্যে হঠাৎ অস্বস্তি বোধ হতেই শরীর থেকে চাদর সরিয়ে দিল হৃদি। না, তবুও গরম লাগছে। অলসতার জন্য উঠে ফ্যানের সুইচটা অন করতেও ইচ্ছে করছে না। ওভাবেই ঘাপটি মেরে শুয়ে থাকলো কিছুক্ষণ। ঘুমের মধ্যে মনে হচ্ছে এই বুঝি পাখাটা চালিয়ে দিবে কেউ। না, মিনিট 10 পেরিয়ে গেল। ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা হতেই শটান উঠে বসলো হৃদিতা। ঘুমো ঘুমো চোখে চারদিক তাকাতেই ভরকে গেল। ঘরটা এমন অন্ধকার হয়ে আছে কেন? হৃদি আবারও চোখ কচলিয়ে তাকালো চারদিকে। না, সত্যি ঘরটা অন্ধকার হয়ে আছে। ঘরের কোনো জিনিসপত্র চোখে পড়ছে না। হৃদি স্পষ্টভাবে মনে হলো ও বাতি জ্বালিয়ে রেখেই ঘুমিয়েছিল। বাতিটা না হয় মা এসে অফ করে গেছে, তাই বলে জানালার বারান্দার দরজা দুটোই তো খোলা ছিল। হৃদিতা অন্ধকারে বালিশের আশেপাশে ফোনটা হাতড়ালো। না, ফোনের অস্তিত্ব নেই কোথাও। সেই বিকেলের পর থেকে ফোনের হদিস নেই। হৃদি ভরকালো এবার। শুকনো ঢোক গিলে আস্তে ধীরে নেমে পড়লো বিছানা থেকে। এভাবে বসে থাকলে তো কাজ হবে না, আলো জ্বালাতেই হবে। হৃদি কোনো রকম এগিয়ে গিয়ে সুইচের বোর্ডটা হাতড়ে নাগালে পেল। বাতি জ্বালিয়ে দিতে দেয়ালে মাথা ঠেকিয়ে হাত ছাড়লো হৃদিতা। কি এক অপ্রীতিকর অবস্থা। কাল সকালে মাকে আচ্ছা করে বকে দিবে, সেটা ভেবে নিয়ে জানালা দেখার জন্য পেছনে ঘুরল হৃদিতা। ঘুরতে কিছুটা আটকে উঠে চিৎকার দিতে নিল, কিন্তু সামনে প্রজ্জ্বলকে দেখে নিজের মুখ চেপে ধরে নিজেকে সামলে নিল হৃদি। দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় করে শ্বাস নিল। কিছুটা সময় যেতেই স্বাভাবিক হলো হৃদিতা। সামনে তাকাতে দেখলো প্রজ্জ্বল কপালে এক হাত চেপে রক্তচক্ষু নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ভয়ঙ্কর সে চাহনি। সে চাহনিকে উপেক্ষা করে হৃদি পাশ কেটে গেল প্রজ্জ্বলের। পর্দাগুলো সরিয়ে দিয়ে জানালাটা খুলে দিল। এসব যে প্রজ্জ্বলের কাজ তা বুঝতে পারছে হৃদি। মৃদু পায়ে হেঁটে বারান্দার দরজাটা খুলে দিতে নিতেই প্রজ্জ্বল দ্রুতগতিতে সে হৃদির দুহাত আটকে ওকে চেপে ধরলো দেয়ালের সাথে। হৃদিতা তৎক্ষণাৎ ভরকে গেলেও ভয় পেল না। মুচকি হেসে প্রজ্জ্বলের চোখে চোখ রাখলো দৃঢ়ভাবে। শক্ত কণ্ঠে বলল, জোরাজুরি করতে হবে না মিস্টার প্রজ্জ্বল।
আমি আপনার অপেক্ষাতেই ছিলাম, জানতাম আপনি আসবেন, তাই তো সাদর আমন্ত্রণে বারান্দার দরজা খুলে রেখেছিলাম। ঠান্ডা মাথায় কথা বলতে পারি আমরা, কৃত্রিম হাওয়া আপনার ভ্রষ্ট মস্তিষ্ক ঠান্ডা করতে পারবে না, তাই জানালাটাও খুলে দিলাম। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝলাম না আমি, আপনি দরজা জানালা লাইট সব বন্ধ করে দিয়েছিলেন কেন? মেরে ফেলার পায়তারা করছিলেন নাকি? প্রজ্জ্বলের রাগ বেড়ে গেল আরো, রাগের ধাঁচে লালচে হয়ে উঠেছে নাকটা, কপালে স্পষ্ট হয়ে উঠেছে উপশিরাগুলো। রাগ দমাতে না পেরে এক হাতে হৃদির দুগাল শক্ত করে চেপে ধরলো প্রজ্জ্বল। অসহ্য ব্যথায় হৃদির চোখ গড়িয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। সেটা প্রজ্জ্বলের হাত ছুঁতে হৃদির গাল ছেড়ে দিল প্রজ্জ্বল। হৃদি মাথা নিচু করে তাচ্ছিল্যের হাসি দিয়ে জোরে ধাক্কা দিল প্রজ্জ্বলকে। তাল হারিয়ে দুপা পিছিয়ে গেল সে, চোখের পানিটুকু হাতের পিঠে মুছে বেডে গিয়ে বসলো হৃদিতা। প্রজ্জ্বলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ এত ভালোবাসো? দুফোঁটা চোখের পানি সহ্য হলো না? অথচ এমন হাজারো ফোঁটা চোখের পানি ঝরিয়েছি আমি, হাজারো আকুতি করেছি, তখন কোথায় ছিলেন আপনি? লোক দেখানো ভালোবাসা ভালোই জানেন। হৃদির দিকে কটমট করে তাকালো প্রজ্জ্বল, রাগ দমাতে হাতের মুঠো শক্ত করে নিয়ে বলল, কি বলেছিস তুই জিসানকে? হৃদি না জানার ভান করে বলল, কি বলেছি? রাগ উঠাস না রিদি, যা বলেছি তার উত্তর দে। কেন উত্তর দিব? বাধ্য নই আমি আপনার উত্তর দিতে। এত কিছুর পরেও আপনি আমার থেকে জবাব আশা করছেন? তুই বাধ্য। জেদ দেখিয়ে বলল প্রজ্জ্বল। হ্যাঁ, কোন অধিকারে? সব অধিকারের বাঁধন খুলে দিয়েছেন আপনি। আপনার থেকে আমি হাজার আকুতি করেও যখন উত্তর পাইনি, তখন আপনি কিভাবে আমার থেকে উত্তর আশা করেন মিস্টার প্রজ্জ্বল? প্রজ্জ্বল রাগান্বিত স্বরেই বলল, কি বলতে চাইছিস তুই? কোন উত্তর পাসনি তুই? হৃদিতা বিছানায় পা দোলাতে দোলাতে বলল, এখন এত ভনিতা করছেন কেন? প্রয়োজন তো নেই আর, সবটা জানি আমি। কি জানিস তুই? সবটা জানি, তবে এখন আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, বলুন। জিসানের সাথে আমার ফ্রেন্ডশিপটা এভাবে খারাপ করে দিলি কেন? আমি যা করেছি সবটা তোর ভালোর জন্য। চুপ করুন, একদম চুপ করুন, চেঁচিয়ে বলল হৃদিতা। গলায় কান্না চেপে আবারও বলল, আপনার ভালো আপনার কাছেই রাখতেন? কোন ভালো আমার প্রয়োজন ছিল না? ভালো ছিলাম আমি, অনেক ভালো ছিলাম। আপনার চলে যাওয়ার হলে চলে যেতেন, কেন ভালোবাসার অজুহাতে অন্য একটা ছেলের সামনে সেজেগুজে দাঁড়াতে বললেন? এসব প্রশ্নের উত্তর কি দেবেন আপনি? চুপ করে আছেন কেন? উত্তর জানা নেই তাই না? সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দিচ্ছি। করুণা করেন আমাকে তাই না? করুণা? দরকার নেই আপনার করুণার, ফেলনা না আমি। এসিড অ্যাটাকের শিকার হয়েছি বলে দেশ ছাড়তে হবে, সেটাই কোথায় লেখা আছে? নতুন আইন তৈরি করেছেন আপনি? এতটুকুতেই প্রজ্জ্বল দমে গেল, দেয়ালে পিঠ থেকে বসে পড়লো মেঝেতে, হাঁটুতে হাত রেখে মাথা নিচু করে বলল, আমি তোকে সবসময় প্রোটেক্ট করতে চেয়েছিলাম। রায়হান ফিরে এসে যদি আবারও এই একই কাজটা তোর সাথে করতো, তখন কি করতাম আমি? দূরে সরিয়ে রাখতে হলেও আমার জানটাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। তুই প্রজ্জ্বলকে থামিয়ে দিয়ে হৃদিতা বলল, হয়েছে শেষ? তালি দিব কি আপনার মার্জিত বক্তৃতার জন্য? তবে কি জানেন, আপনার মুখে এসব মহান বাণী শোভা পাচ্ছে না, জঘন্য লাগছে। রিদি, আকুতি ভরা দৃষ্টিতে তাকে হৃদিতাকে ডাকলো প্রজ্জ্বল। আপনার উপর যে সম্মানটুকু মার্জিত ছিল আমার কাছে, সেটা আজ নিমিষেই শেষ হয়ে গেল আপনার কথা শুনে। কি করে আপনি এমন ভাবতে পারেন প্রজ্জ্বল ভাই? ধিক্কার জানায় আপনাকে। আপনার মন মানসিকতা বিবেক এত নিষ্ঠুর। এদেশে একটা রাহান নেই, ভালো মানুষের মুখোশের পিছনে হাজারো রাহান আছে, যারা প্রত্যাখ্যান পেলেই আমার মতো হাজার হৃদিতাকে ঝলসে দিতে এত শত ভাবে না। সেই হাজার হৃদিতার কি হবে? আমি না হয় একা বিদেশগামী হয়ে বেঁচে গেলাম রায়হানের হাত থেকে, কিন্তু এদেশের বাকি হৃদিতার কি হবে? আপনি একটা বার জন্য তাদের কথা ভাবলেন না? না, শুধু নিজের স্বার্থটুকু দেখলেন, ভিতুর মতো আমাকে লুকিয়ে রাখতে চাইলেন। একবারও ভাবতে পারলেন না তাদের ইন্সপিরেশন হতে পারি আমি। আপনার বিবেচনা এত জঘন্য, ছি, লজ্জা করছে আমার। কি ভেবেছিলেন আমি আপনাদের পাগল হয়ে হিতাহিত জ্ঞান সব ভুলে গেছি? আপনি যাকে তাকে পাঠিয়ে সাইন করতে চাইবেন আর আমি না দেখেই সাইন করে দিব? আমি স্পষ্ট দেখেছি ডিভোর্স পেপারটা, বিশ্বাস করুন। তখন এত কষ্ট হয়েছিল, মনে হয়েছিল কেউ আমার কলিজাটা ছিঁড়ে নিয়েছে। তবে এখন আর কষ্ট হচ্ছে না। আপনার মুখে আপনার স্বার্থপরতা দেখে ঘৃণা হচ্ছে। খুব উদাহরণ দিতেন না, আগলে রাখবেন সবসময় আমাকে, আমার সাহারা আপনি, এটাই তার নমুনা? এটা প্রাপ্য ছিল আমার? প্রজ্জ্বল উঠে দাঁড়ালো, চোখ ছলছল করছে। হৃদির দিকে আসতে নিতেই থামিয়ে দিল হৃদিতা, বলল, খবরদার আমার দিকে এগোলে নিজেকে শেষ করে দিব একদম। বেরিয়ে যান এখান থেকে, বহুত দেখেছি আপনার করুণা। আশা করছি আপনার সব উত্তর পেয়ে গেছেন, চলে যান এখান থেকে তাড়াতাড়ি। প্রজ্জ্বল থম মেরে বসে রইল। কিছু বলতে নেওয়ার আগে হৃদিতা আবারও বলল, ডিভোর্স পেপারে আমার নামটা লিখিনি আমি, হুদা একটা সাইন বসিয়েছিলাম। তবে চিন্তা করবেন না, এবার আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। অপেক্ষা করুন শুধু, আপনার মতো জঘন্য লোককে আমার লাইফে প্রয়োজন নেই। বেরিয়ে যান তাড়াতাড়ি। আই হেট ইউ মিস্টার প্রজ্জ্বল, আই হেট ইউ। প্রজ্জ্বল নড়ল না, পা জোড়া আটকে গেছে হৃদির শেষ কথাটা শুনে। হেট ইউ? এত সহজে বলে দিল হৃদিতা, এত সহজে? প্রজ্জ্বলের ভাবনার মাঝে ওর হাতে টান পড়লো। হৃদিতা ওকে ঠেলে বের করে দিচ্ছে ঘর থেকে। প্রজ্জ্বলকে ধাক্কা মেরে বারান্দায়
ঠেলে দিয়ে দরজা আটকে দিল হৃদিতা। চোখ ভিজে উঠল অঝোর বৃষ্টিতে। সেখানেই বসে পড়ে দরজায় মাথা ঠেকিয়ে একটা কথা আওড়াতে লাগলো, আই হেট ইউ প্রজ্জ্বল, আই হেট ইউ। দিন কতক পেরিয়ে গেছে। সময়ের গতি তার তথাকথিত নিয়মে বাঁধা। সময় সাপেক্ষে অতীতের পিছুটান ক্ষণিকের জন্য ভুলে থাকার চেষ্টা করলেও মস্তিষ্ক ভুলতে দেয় না, ঠিক মনে করিয়ে দেয় একলা মুহূর্তগুলোতে। বাড়ির সামনের রাস্তায় একটা রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে আছে হৃদিতা। এ কয়দিনে বাসার বাইরে তেমন একটা বের হয়নি সে। কলেজে ডাক না পড়লে হয়তো আজকেও বের হতো না। প্রজ্জ্বলের ব্যাপারটা নিয়ে প্রচন্ড রকমের আপসেট সে। প্রজ্জ্বলকে বরাবরের মতো ভুলতে চেয়েছে, কিন্তু সেটা সম্ভব হয় না। ঘৃণিত ব্যক্তি হিসেবেও মস্তিষ্কে সবসময় বিচরণ করতে থাকে প্রজ্জ্বল। এ কয়দিনে অবশ্য প্রজ্জ্বলের দেখা পাওয়া যায়নি আর। হৃদি ভেবেছিল হয়তো প্রজ্জ্বল ফোন দিবে, বিন্দুমাত্র অপরাধ থেকে হলেও সরি বলবে, কিন্তু প্রজ্জ্বল এসবের কিছুই করেনি। এমনকি হৃদির কথা অনুযায়ী কয়দিনে ওর সামনে আসেনি অব্দি। হৃদি এসব ভাবতে ভাবতে একটা তপ্ত নিঃশ্বাস ফেললো, আর একটাবার মাথা বাড়িয়ে গন্তব্যের দিকে রাস্তাটা দেখে নিল। এমনিতে তো রাস্তায় অভাব থাকে না অটোরিকশার, আজ এত শুনশান রাস্তা দেখে বিরক্ত লাগছে হৃদির। ওসমান সাহেব অবশ্য বলেছিল বাসার গাড়িটা নিয়ে যেতে, কিন্তু হৃদি নেয়নি। সে আজ যেতে অটুট। প্রজ্জ্বলের ওকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কারণটা জানার পর জেদটা আরো বেড়ে গেছে। কোথায় যাওয়ার হলে সে স্বাভাবিকভাবেই যাবে, আগে যেমন হতো, এতে যা হবার হোক। তবে আর মিনিট পাঁচেক যেতে হৃদির জেদটা একটু কমে এলো। রাস্তায় কোনো গাড়ির অস্তিত্ব নেই, মাঝে মাঝে দু একটা প্রাইভেট কার যাতায়াত করছে শুধু। ঘড়িতে চোখ বুলে বাড়ির গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল হৃদিতা। বেলা 11টা। 11:30টায় না পৌঁছালে প্রিন্সিপাল ঘাট ধরে বের করে দিবে কলেজ থেকে। ঘাড়ে ঝোলানো ব্যাগটা ঠিকঠাক করে নিয়ে বাসার গেটে পা রাখতে না রাখতে গাড়ির হুইসেল শুনে থেমে গেল হৃদিতা। ঘাড় ঘুরিয়ে সেদিকে চোখ রাখতে কিছুটা অবাক হলো। কারের দরজা ঘেঁষে দাঁড়ানো লোকটিকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। আবেগে আপ্লুত হয়ে হৃদি হালকা চেঁচিয়ে বলে উঠল, রাদীপ ভাইয়া। রাদীপ মুচকি হাসলো, গাড়ির দরজা লাগিয়ে হৃদির কাছাকাছি এসে দাঁড়ালো। এক হাত হৃদির মাথায় রেখে মুচকি হেসে বলল, অনেক বড় হয়ে গিয়েছিস পিচ্ছি। হৃদি হাসলো, মুখ গোমরা করার ভান করে বলল, বড় হয়ে গেছি যখন তাহলে পিচ্ছি ডাকছো কেন? রাদীপ এবার জোরেই হেসে উঠল হৃদির কথা শুনে। প্যান্টের পকেটে হাত গুজে বলল, তুই তো সব সময় পিচ্ছি আমার কাছে, বুড়ি হয়ে গেলেও পিচ্ছি ডাকবো তোকে। তোর নাতি নাতনির সাথে তোকেও পিচ্ছি পিচ্ছি বলে ডাকবো। হৃদি মৃদু হাসলো। রাদীপের সাথে প্রজ্জ্বলের একাংশে মিল, কথাবার্তার ধাঁচটাও কিছুটা এক, চেহারার সাথেও কিছুটা মিলে যায় দুজনের। হঠাৎ কেউ দেখলে প্রজ্জ্বল আর রাদীপকে জমজ ভাবতে পারে। দুজন বেস্ট ফ্রেন্ড বলে এত মিল থাকবে, ব্যাপারটা কিছুটা অবিশ্বাস্য। মাথা নিচু করে মুচকি হাসলো হৃদিতা। এই মুহূর্তে প্রজ্জ্বলকে মনে পড়ছে খুব। মাথা উঠিয়ে রাদীপের গাড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। রাদীপ তো একা কোথাও যায় না, হয়তো প্রজ্জ্বলও এসেছে। কাউকে খুঁজছিস নাকি পিচ্ছি? চকিত হলো হৃদিতা। প্রশ্ন এড়াতে আমতা আমতা করে বলল, না মানে তুমি নতুন গাড়ি কিনেছো তাই দেখছিলাম আর কি। ও আচ্ছা। রাদীপ কিছুটা আঁচ করতে পারলেও কিছু বলল না। হৃদি নিজের মাথায় ছোট করে একটা গাঁটটা মারলো। নিজেকে গাধি অপবাদ দিয়ে হাসার চেষ্টা করলো। ভাইয়া, আমি কত ভুলো মনে হয়েছি দেখেছো? তুমি কবে দেশ থেকে ফিরলে সেটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো কবে দেশে ফিরলে? এই তো দিন দুয়েক আগে। হৃদি অভিযোগের সুরে বলল, যাও, কথা নাই তোমার সাথে। দুদিন আগে এসেছো অথচ আমাদের বাসায় আসোনি। রাগ করেছি, কথা বলবো না। মুখ ফুলিয়ে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো হৃদি। আসলে দেশে ফেরার কারণটা প্রজ্জ্বল, সুফি আন্টির ফোন পেয়ে আর থাকতে পারিনি। হৃদির হঠাৎ হৃদস্পন্দন বেড়ে গেল। নিঃশ্বাস আটকে রইল কিছু সময়ের জন্য। তীব্র একটা ভয়ার্ত ব্যথাতে ঝিমিয়ে উঠল শরীর। একটা শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিল হৃদিতা। প্রজ্জ্বলের খারাপ কিছু হয়েছে কিনা সে চিন্তায় মস্তিষ্কের নিউরনগুলো অস্থির হয়ে উঠেছে। খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে রাদীপকে, প্রজ্জ্বল ঠিক আছে তো? কিন্তু নিজেকে সামলে নিল হৃদিতা। অনেক কষ্টে বলল, ও আচ্ছা। রাদীপ বুঝলো প্রজ্জ্বলের ব্যাপারটা এড়াতে চাইছে হৃদি, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবছি এবার বিয়ে শাদিটা করে ফেলবো। হৃদিতা তৎক্ষণাৎ তুচ্ছলতা দেখাতে পারলো না বিষয়টি নিয়ে। ঠোঁট এলিয়ে কোনো রকমে বলল, পাত্রী কি ঠিক করে ফেলেছো? তা বলা যায়, ও দেশে গিয়ে পরিচয়, তবে সেও বাংলাদেশের স্থানীয়। দুজনেই ফিরেছি, তাই ভাবছি বিয়েটা করে ফেললে মন্দ হয় না। ও আচ্ছা, নাম কি সে রাজকন্যার? নিহা। হৃদি এবার কিছুটা তাড়া দিয়ে বলল, ভাইয়া আমি তো কলেজে যাচ্ছি, তুমি বাসায় যাও, বাবাও আছে বাড়িতে, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। ততক্ষণে কোথাও যাবে না, ঠিক আছে? রাদীপ হেসে বলল, তা ঠিক আছে, তবে এতক্ষণ যখন আমাকে বসতেই হবে তাহলে তোর সাথে কলেজে যাই চল। ফেরার পথে নিয়াকেও পিক করে নেব না হয়। হৃদি রাদীপকে বারণ করে দিল, কারণ রাদীপ যতক্ষণ থাকবে ওর সাথে ততক্ষণ প্রজ্জ্বলের কথা খুব বেশি মনে পড়বে। আর হৃদি সেটা চাইছে না। প্রজ্জ্বলের কথা কোনোভাবে এখন মনে করতে চাইছে না ও। তবে কে শুনে কার কথা? হৃদির হাজারটা বারণ সত্ত্বেও রাদীপ নাছোড়বান্দা। সে হৃদির সাথে কলেজে যাবে মানে যাবেই। হৃদিও এক পর্যায়ে হার মেনে নিল। সময় আর নেই, কলেজে যেতেই হবে। তাই আর কাল বিলম্ব না করে রাদীপের সাথে কলেজে গেল হৃদিতা। তোর স্পর্ধা দেখে আমি শিহরিত। কি করে সাহস হলো তোর আমার বোনকে উঠিয়ে আনার?
তাকে ছোঁয়ার অধিকার কে দিয়েছে তোকে? কোন হাতে ছুঁয়েছিলি যেন? কথাটা বলেই রায়হানের ডান হাতে শাহাদাত আঙুলে একটা পোঁছ মারলো প্রজ্জ্বল। চেঁচিয়ে উঠলো রায়হান, তবে সে চিৎকার করে কান অব্দি পৌঁছালো না। রায়হানের হাত পা বাঁধা, মুখে কষ্টে পাটকানো। তোর সাহস কি করে হলো আবারও সেই একই ঘৃণ্য কাজটা করতে যাওয়ার? আমার হৃদ রানীকে আবারও একইভাবে কষ্ট দিতে চাওয়ার সাহস হলো কিভাবে বল? আইন তোকে বহুত শাস্তি দিয়েছে, এবার আমার পালা। সে যাত্রায় বেঁচে গেলেও এবার তোর বাঁচার সম্ভাবনা খুব কম। ওয়েট, তোকে একেবারে মেরে ফেলবো না, তবে মৃত্যু যন্ত্রণা পাবি তুই। বেঁচে থেকেও 1000বার মরতে ইচ্ছে হবে তোর, ভয়ে নিজের চেহারায় তাকাতে পারবি না। রায়হানের হাতে আরেকবার ধারালো ছুরি চালিয়ে দিতে জ্ঞান হারালো সে। অতিরিক্ত রক্তক্ষরণে বেহাল দশা। প্রজ্জ্বল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চেয়ার একটা লাথি মেরে ছুরিটা রায়হানের গলায় চালাতে নিতেই ওকে টেনে আটকে দিল রাদীপ। কিছুটা দূরে টেনে হিচড়ে এনে বলল, ওকে এভাবে মেরে ফেললে কিছুই হবে না, মরে গেলে খুব তাড়াতাড়ি কষ্টগুলো থেকে রেহাই পাবে। ওর আরো কিছু প্রাপ্য আছে, এখনো ছেড়ে দে। প্রজ্জ্বল শান্ত হতে কাউকে ইশারা করলো রায়হানকে নিয়ে যেতে। কয়েকটা ছেলে এসে রায়হানের হাতে পায়ের বাঁধন খুলে ওকে নিয়ে গেল অন্য একটা ঘরে। প্রজ্জ্বল দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়লো। এক হাতে মাথার চুল আঁকড়ে ভাঙা কণ্ঠে বলল, আমি খুব বড় ভুল করে ফেলেছি রাদীপ। কি করে বোঝাবো আমার হৃদ রানীকে? রাদীপ পাশে বসে পড়লো প্রজ্জ্বলের। ওর ঘাড় চাপড়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর হৃদিতার সাথে কথা বলা উচিত। মেয়েটা প্রচন্ড কষ্ট পেয়েছে, ওর ছোট মস্তিষ্ক এখনো অভিমানে ভরপুর। ওর কাছে যাওয়া উচিত তোর, নয়তো সময়ের সাথে অভিমানটা আরো বেড়ে যাবে। তবে তোর চরিত্রের সাথে এই ছোট বিষয়ে এতটা ঘাবড়ে গিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া শোভা পাইনি। আমি কখনোই এটা প্রেফার করব না। রাত বিরাতে দরজায় করাঘাতের আঘাত কর্ণকুহুরে পৌঁছতেই হৃদির সবে চোখে ধরা ঘুমটা ছুটে গেল। ভোরকে গিয়ে উঠে বসলো তৎক্ষণাৎ। শব্দটা কোথা থেকে আসছে খেয়াল করতে ঢোক গেল হৃদিতা। বারান্দার দরজায় কেউ এক নাগারে নক করে যাচ্ছে। হৃদিতা বেড থেকে নেমে দাঁড়ালো। দ্রুত পায়ে জানালা ঘেঁষে দেখার চেষ্টা করলো বারান্দায় এত রাতে কে হতে পারে, কিন্তু জানালা দিয়ে চোখ রাখতেই অন্ধকারে বারান্দার দরজার কাছে এসে একটা অবধ ছাড়া আর কিছুই দেখতে পেল না হৃদি। তৎক্ষণাৎ হাত বাড়িয়ে জানালা লাগিয়ে নিল হৃদিতা। অস্থির গতিতে বিছানার কাছে এসে ফোনটা হাতে সময় দেখলো। রাত 1টা। অস্থির পদার্পণে ঘরের এদিক ওদিক পায়চারি করছে হৃদিতা। বারান্দার দরজায় করাঘাত আর নেই 2 মিনিট যাবত। তবুও তটস্থ হয়ে আছে হৃদি। এত রাতে বাবা মা কাউকে ডেকে আনবে কিনা তাই ভাবছেও। এত রাতে ডাকটা মনে হয় ঠিক হবে না। দরজায় নক করাটাও বন্ধ হলেও একটা ভয় থেকেই যায়। হৃদি একবার ভাবছে দরজা খুলে দেখবে বারান্দায় কেউ আছে কিনা। আবার পরবর্তীতে জড়সড় ভঙ্গিতে গুটিয়ে যাচ্ছে সে, কিন্তু রহস্যটা না উদ্ঘাটন করলে স্বস্তি মিলছে না। হৃদি 2-1বার এদিক ওদিক হাঁটাহাঁটি করে বারান্দার দরজার সাথে হেলান দিয়ে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো দরজার ওপাশে সারা শব্দ, কিন্তু মিনিট পেরিয়ে গিয়েও কোনো রকম আওয়াজ পেল না হৃদিতা। চিন্তিত ভঙ্গিতে দরজা থেকে সরে দাঁড়ালো। ঠিক করলো যে যাই হোক না কেন বারান্দায় কিছুতেই দরজা খুলবে না সে। সব চিন্তা ঝেড়ে ফেলে বিছানায় শরীর এলিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করতে হঠাৎ মস্তিষ্কে একটা কথা নাড়া দিল। প্রজ্জ্বল। স্তম্ভিত ফিরতে হৃদস্পন্দন বেড়ে গেল হৃদির। বুকের ধিপ ধিপ আওয়াজটা পাশে থেকে কেউ যেন শুনতে পাবে এমন। হৃদি ফোনটা হাতে নিয়ে তড়িঘড়ি করে আবারও বারান্দার দরজার কাছে ছুটে গেল। দরজা খুলবে কিনা ভাবতে ভাবতেই মৃদু শব্দে দরজা খুলে দিল সে। অন্ধকার বারান্দা, কোনো কিছু চোখে ঠাউর করার উপায়ন্তর নেই। হৃদি এদিক ওদিক তাকিয়ে কার উপস্থিতি বুঝতে পারলো না। ফোনের ফ্ল্যাশটা জ্বালাতে নিতেই হাতে হ্যাঁচকা টান পড়লো। ঘাবড়ে নিয়ে চেঁচাতে নিল হৃদিতা, তবে তার আগে কেউ মুখে হাত চেপে আটকে দিল। এত জোরে দেয়ালে চেপে ধরেছে যে দম বন্ধ হবার উপক্রম। হৃদি ছটফট করতে শুরু করতেই আওয়াজ পেল পরিচিত স্বরের। একদম চুপ, এত ছটফট করিস কেন বলতো? হৃদি থমকালো, যা ভেবেছিল তাই। সেই চেনা কণ্ঠস্বর, সেই প্রিয় মানুষের মৃদু কণ্ঠ কানে বাজতেই চুপ হয়ে গেল হৃদিতা। হাত পায়ের চাঞ্চল্যতা থেমে গেল মুহূর্তেই। হাত উঠিয়ে বারান্দার উজ্জ্বল সোডিয়ামের আলোটা জ্বালিয়ে দিতেই তপ্ত আলো কিছুক্ষণের জন্য আখি পল্লবে বেজায় ভাবে ধরলো। চোখ বন্ধ করে নিল হৃদিতা। কিছু সময় পর চোখ খুলতে দৃষ্টি আকর্ষণ করলো একজোড়া চেনা চোখ, নেশাক্ত মায়া ভরা চোখ। হৃদির বোকা বোকা চাহনি আটকে গেল সে দৃষ্টিতে। প্রজ্জ্বল এক চিলতে হাসি সমেত হৃদির দিকে স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সে চোখের মাঝে হাজারো আকুতি। হৃদি চকিত হতেই ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠল চোখের সামনে। চোখ নামিয়ে নিয়ে ছাড়া পাওয়ার জন্য আবারও ছটফটানি শুরু করে দিল। প্রজ্জ্বল হাতের বাঁধন শক্ত করতে হৃদিতা ব্যথাতুর আওয়াজে নিমিয়ে যেতেই প্রজ্জ্বল ছেড়ে দিল ওকে। চলে যান এখান থেকে। হৃদি কম্পিত কণ্ঠে কথাটা প্রজ্জ্বলের উদ্দেশ্য বলে ঘরে চলে যেতে নিল। সে আর হবার কোথায়। প্রজ্জ্বল এক হাতে হৃদির কোমর জড়িয়ে কাছে টেনে নিল। চুলের কাঁটাটা খুলে দিতেই পিঠময় ছড়িয়ে পড়লো হৃদির ভারী চুলের গোছা। প্রজ্জ্বল নিজেও বারান্দার রেলিং এ ঠেস দিয়ে মুখ ডুবালো হৃদিতার চুলে। মৃদু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি ঝলসে দিয়েছি, ঠিক একইভাবে ঝলসে দিয়েছি যে চেহারা দেখে ও নিজেও ভয় পেয়ে যাবে। প্রজ্জ্বলের এরকম কথায় আটকে উঠল হৃদিতা। নিজেকে অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে প্রজ্জ্বলের মুখোমুখি হয়ে দাঁড়ালো সে।
প্রজ্জ্বল তৎক্ষণাৎ আবারও আঁকড়ে ধরল হৃদিকে। হৃদি ভয়ার্ত দৃষ্টিতে তাকালো প্রজ্জ্বলের দিকে। কাকে ঝলসে দিয়েছেন? রায়হানকে। রায়হান? কি করেছেন আপনি ওনার সাথে? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো হৃদিতা। ও যে অপরাধ করেছে তার পরিমাণে শাস্তিটা তুচ্ছ। কি করেছেন আপনি রায়হান ভাইয়ার? শাট আপ, জাস্ট শাট ইওর মাউথ ইডিয়েট। ওর নাম মুখে নিবি না তুই। হৃদিতা চমকে উঠল প্রজ্জ্বলের ধমকানিতে, তবে পরক্ষণে একটা বিশ্রী গন্ধে শরীর গুলিয়ে এলো। সব ভুলে চোখ তুলে প্রজ্জ্বলের দিকে তাকাতে দেখলো প্রজ্জ্বল হালকাভাবে টলছে। হৃদি বুঝে গেল, রাগান্বিত স্বরে কটাক্ষ করে বলল, আপনি ছাইপাশ খেয়েছেন? প্রজ্জ্বল হালকা এলোমেলো ভাবে মাথা নাড়ালো। হৃদিকে আরো কিছুটা কাছে টেনে নিয়ে বলল, সরি, এই প্রথমবার আর এই শেষবার। তোর এই দূরত্ব সহ্য হচ্ছে না আমার। কেন এত শাস্তি দিচ্ছিস? আর কতবার পোড়াবি আমায়? জানকে বাঁচাতে গিয়ে এমন সিদ্ধান্ত নেব ভাবতে পারিনি। তুই ঠিক বলেছিস, আমার ঘৃণা ছাড়া অন্য কিছু প্রাপ্য নয়। অভিমানে ভরাত্ম হৃদিতা মাথা নিচু করে নিল। এসব কথার ভিত্তিতে কি বলবে সে? মুখে ঘৃণা করি বললেও মন তো চায় না। তবে এসব কথার কোনো উত্তর নেই ওর কাছে। প্রজ্জ্বল যা করছে তারপর এত সহজে ওকে ক্ষমা করা যায় না। হৃদরানী, ক্ষমা করা যায় না আমায়? আর সহ্য করতে পারছি না, মরে যেতে ইচ্ছা করছে। মাফ করে দে না প্লিজ। এ দহন যে সহ্যের সীমার উপরে। প্রজ্জ্বলের শরীর জুড়ে মদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে হৃদির। প্রজ্জ্বলের অস্পষ্ট কথা কানে গেলেও কিছু বলল না সে। প্রজ্জ্বলের হাত ছাড়িয়ে নিয়ে ওকে কোনো রকম ঘরের বিছানায় বসিয়ে দিল হৃদি। এই মুহূর্তে প্রজ্জ্বলের হুঁশ নেই। এমত অবস্থায় ওকে একা ছাড়াও ঠিক হবে না। ড্রাইভ করতে গিয়ে যদি কিছু একটা। হৃদি এসব ভাবতে আতঙ্কিত হয়ে কেঁপে উঠলো। কে জানে কিভাবে বারান্দায় এসেছে। আপনি বসুন, আমি বাবার জামা কাপড় নিয়ে আসি, ফ্রেশ হয়ে নেবেন। প্রজ্জ্বলকে বুঝিয়ে হৃদি যেতে নিতেই প্রজ্জ্বল আবার ওকে চেপে ধরলো। অনেক মিস করেছি বউ। কোথাও যাস না এখন, আর দূরে রাখিস না এভাবে। হৃদি প্রজ্জ্বলের হাতের বাঁধন ছাড়িয়ে 2 কদম দূরে গিয়ে দাঁড়ালো। যদিও এমন অবস্থায় কথাগুলো বললেও কোনো কাজ হবে না, তবুও কাটকাট গলায় বলল হৃদি, অধিকার বোধটা বোধহয় ভুলে গেছেন। আপনার সাথে বর্তমান কোনো সম্পর্ক নেই আমার। প্রজ্জ্বল হাসলো। টাল সামনে কোনো রকম উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেট হাতড়ে কিছু কাগজ বের করলো। একটা কাগজ মেলে ধরে উঁচিয়ে নিয়ে বলল, এটা সেই কাগজ যেখানে আমি তোকে না বলেই সাইন করিয়ে নিয়েছিলাম নাইমকে দিয়ে। তবে তুই ভীষণ চালাক, ঠিক তোর বাপের মতো। ধরে ফেলেছিলি। এতে অবশ্য আমারই ভালো হয়েছে, নিজের নাম না লিখে হুদায় সাইন বসিয়েছিলি। অন্য একটা কাগজ মেলে ধরলো প্রজ্জ্বল। আর সেকেন্ড এই কাগজটা, যেটা দিন 2 আগে তুই পাঠিয়েছিলি, ডিভোর্স লেটার, তোর কিভাবে মনে হলো এত কিছুর পর এটাতে সাইন করে দেবো আমি? কথাগুলো বলেই কটমট চাহনি নিয়ে হৃদির দিকে তাকালো প্রজ্জ্বল। কাগজ দুটো এক জায়গায় করে কুটি কুটি করে ছিঁড়ে হৃদির উপর ছড়িয়ে দিল প্রজ্জ্বল। হৃদি রেগে গিয়ে ঘর ছাড়তে নিতেই হুট করে প্রজ্জ্বল করে তুলে নিল ওকে। কি করছেন? ছাড়ুন, নামিয়ে দিন আমাকে। আমি কিন্তু চেঁচামেচি করবো এবার। কর, যা ইচ্ছে কর। ভয় পাই নাকি আমি? যা চিৎকার দে। আমি আজ এখানেই ঘুমাবো, আর তোর সাথেই অধিকার আছে আমার। আমি ঘৃণা করি আপনাকে। মুখ ঘুরিয়ে কথাটা বলল হৃদি। প্রজ্জ্বল দাঁত কেলিয়ে হাসলো। হৃদি তার চোখে সে হাসি পড়তেই ভ্রু কুঁচকে নিল। হাসির রহস্য উন্মোচন করার আগে প্রজ্জ্বলকে ধীপ করে বেড়ে ছুড়ে দিল। নরম তোষকে পড়ে ব্যথা না পেলেও ভয় পেয়ে কুকড়ে গেল হৃদি। চোখ তুলে সামনে তাকানোর আগে প্রজ্জ্বলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে গলায় মুখ গুজলো। হৃদি বেশ কিছুক্ষণ মোচড়ামুচড়ি করে ক্লান্ত হলো। কিছুতেই প্রজ্জ্বলের থেকে নিজেকে ছাড়াতে পারছে না। একসময় হার মেনে নিয়ে ওভাবেই শুয়ে থাকলো হৃদিতা। প্রজ্জ্বল ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। একটু ঘুরে প্রজ্জ্বলের মুখোমুখি হলো হৃদিতা। হাতের বাঁধন ঘুমের সাথে আলগা হয়েছে তখন। হৃদি মৃদু কম্পিত হাতে প্রজ্জ্বলের গালের উপর এক হাত রাখলো। কতদিন দেখে নাই ছেলেটাকে, যাকে চোখে হারাতো। কয়েক ঘন্টা না দেখে দম বন্ধ লাগতো। আজ সে ঘৃণায় পরিণত হয়েছে। মন হাজারবার দেখতে চাইলে অভিমানী চোখ জোড়া দৃষ্টি সংযত রাখে। হৃদি প্রজ্জ্বলের মুখে স্থির দৃষ্টি রাখলো। আগে সেই প্রাণবন্ত প্রজ্জ্বল আর নেই। চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। চোখের নিচের দিকগুলো কালো হয়ে গেছে। রাতে ঘুমোয় না বোধ হয়। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা দাড়িতে ভর্তি চোয়াল, পরনে ঢিলে ঢালা টি শার্ট, কেমন একটা দেখাচ্ছে যেন। চোখ মুখ শুকিয়ে গেছে একেবারে। ওভাবেই ঘুমন্ত অচেতন প্রজ্জ্বলের দিকে তাকিয়ে রইল হৃদি। গালে বার কয়েক হাত ছুঁয়ে দিয়ে অধর ছুঁয়ে দিল কপালে। আরেকবার মুখের দিকে তাকিয়ে হৃদি আবারও অধর ছোঁয়ালো প্রজ্জ্বলের দাড়িতে ভরা চোয়ালে। তারপরে কোনো রকম প্রজ্জ্বলকে ছাড়িয়ে উঠে বসলো সে। কিছুতে আর এ লোকের মায়ায় পড়বে না সে। এই ছোট্ট জীবনটাতে কম কষ্ট পায়নি। প্রজ্জ্বলের গায়ে চাদর টেনে মৃদু পায়ে ঘর ত্যাগ করলো হৃদিতা। সিদ্ধান্ত নিয়েছে প্রজ্জ্বলের থেকে অনেক দূরে চলে যাবে সে। প্রজ্জ্বল জানবে না সে ঠিকানা। দরজা আটকানোর আগে আর একবার প্রজ্জ্বলের উপর চোখ বুলে নিল হৃদি। ঘুমে আচ্ছন্ন হয়ে আছে প্রজ্জ্বল। সকালের আগে ঘুম ভাঙবার নয় বোধ হয়। আলতো করে দরজা আটকে ড্রয়িং রুমে গেল হৃদিতা। সারা রাত প্রজ্জ্বলের সাথে থাকা কোনোভাবেই সম্ভব নয়, সহ্য করার মতোও নয়। তাই আজ রাতটা অন্য ঘরে কাটিয়ে দিবে হৃদিতা। মামু, আপনি বলবেন কি হৃদিতা কোথায়? রেগে মেগে ওসমান সাহেবকে প্রশ্ন করলো প্রজ্জ্বল। সেই 10টায় ঘুম থেকে ওঠার পর পুরো বাড়ি খুঁজেও হৃদিতাকে পায়নি প্রজ্জ্বল। আর তখন থেকে ওসমান সাহেবের বাড়ি মাতিয়ে রেখেছে প্রজ্জ্বল। হৃদির হঠাৎ উধাও হওয়ার ব্যাপারটা প্রজ্জ্বল বুঝতে পেরেছে হৃদির আলমারি দেখে।
আমি তো আগেই বললাম আমরা জানি না হৃদিতা কোথায় গেছে, আর ওর সন্ধান জেনে তোমার কোনো লাভ নেই। লাইফে সেটেল হইছো, এবার বিয়ে শাদিটা করে নাও, ওকে ওর মতো থাকতে দাও। আপনি সবকিছু জানার পরে এমন বলছেন মামু? আপনি তো সবটা জানতেন তাই না, আমি যা করেছি রিদির জন্য। আমি আগে এ ব্যাপারে তোমায় নিষেধ করছিলাম প্রজ্জ্বল। আপনি বলবেন না রিদিতা কোথায়? আমি জানি না সে কোথায় আছে। প্রজ্জ্বল এবার রিদির মায়ের হাত জোড়া চেপে ধরলো, কাঁদো কাঁদো কণ্ঠের ভান করে বলল, মামুনি মামুনি প্লিজ বলে দাও রিদিতা কোথায়। আমি সত্যি বলছি, আর কোনো কষ্ট দেব না, প্লিজ বলো, নয়তো আমি এ বাড়িতে আমরণ অনশনে বসে যাব। ভ্যাবাচাকা খেয়ে গেলেন রিদির মা। বাঁকা চোখে স্বামীর দিকে দৃষ্টি দিলেন তিনি। ওসমান সাহেব মুচকি হেসে চোখের ইশারায় আশ্বস্ত করলেন, কিছু বলো না এখন, দেখি প্রজ্জ্বল কি করে। উনি আশ্বস্ত হলেও আমতা আমতা করে বললেন, আমি জানি না বাবা, তোমার মামু জানে, তোমার মামুকে জিজ্ঞেস করো। এসব কি বলছো? সব দোষ নন্দ ঘোষ। আমি তো বললাম আমি কিছু জানি না, রিদিতা আমাকে কিছু বলে যায়নি। প্রজ্জ্বল দুপা পিছিয়ে গেল, তিরিক্ষি নিয়ে দাঁতে দাঁত চেপে রাগ সামলে বলল, আপনারা বলবেন না তাই তো? ঠিক আছে, বাড়ি থেকে আজ লাশ বের হবে আমার। কথাটা বলে খাবার টেবিল থেকে ছুরিটা নিয়ে বাঁ হাতে শিরা বরাবর চেপে ধরল প্রজ্জ্বল। আটকে উঠলেন রিদিতার মা। তিনি চিৎকার করে প্রজ্জ্বলকে ছুরি ফেলে দিতে বললেন। প্রজ্জ্বল শুনল না। উনি এগোতে নিতেই প্রজ্জ্বল পিছিয়ে গিয়ে আরো একবার শাসিয়ে দিল, শেষবারের মতো। এত কিছুর মধ্যে ওসমান সাহেব স্বাভাবিক। চশমাটা কিছুটা ঠিকঠাক করে নিয়ে আরামসে সোফায় বসলেন তিনি। স্বাভাবিকভাবেই বললেন, হৃদিতা ওর আম্মুর বাসায় গেছে, চট্টগ্রাম। প্রজ্জ্বল বাঁকা হাসলো। ছুরিটা যথাযথ স্থানে রেখে বাসা থেকে বেরোতে নিতেই আটকে দিলেন ওসমান সাহেব। তাচ্ছিল্যের স্বরে বললেন, এত তাড়াহুড়োর কিছু নেই হৃদি, দুদিন ওখানে থাকুক আগে, তারপরে যেও। আমি আশেপাশে থাকবো, দুদিন পর না হয় ওকে আনতে যাব। দুপুরে খেয়ে যেও। আর তুমি ভেবো না যে ছুরি হাতে ধরছিলে বলে আমি বলে দিয়েছি হৃদিতা কোথায়। আমি চাই সব কিছু ঠিক হয়ে যাক। আর আমি জানি এই বাটার লাগানো ছুরিটা চামড়া ছাড়া আর কিছুই কাটবে না। প্রজ্জ্বল মুখ গোমরা করে তাকালো ওসমান সাহেবের দিকে। ভ্রুজোড়া বাঁকা করে নিয়ে মনে মনে বলল, সাধে কি আর বলি ধরিবাজ শ্বশুর। পুরোপুরি পাগল না হলেও পাগল কিন্তু হয়েছে বটে। আমার মেয়ে কতটা স্ট্রিং দেখছো, ও কিন্তু তোমার মতো নেকামো করেনি। তোমার বাসায় গিয়ে আর তুমি বাংলা সিনেমার মতো হাতে ছুরি ধরে বলছো মেয়ে দিয়ে দিন। ভাগ্যিস শ্বশুরটা ভালো পেয়েছো, নয়তো আজ এই দুর্দান্ত চোখে সইতো না। বাটার লাগানো ছুরিতে হাত কাটতে আসছে আহাম্মক। শেফা, ওকে লেবু জল করে দিও, নেশা বোধহয় কাটেনি এখনো। রাগে গিজগিজ করে কয়েকটা কথা শুনিয়ে ঘরে চলে গেলেন ওসমান সাহেব। প্রজ্জ্বল বোকা বোকা চাহনি নিয়ে নিজের মামার কথাগুলো শুনলো এতক্ষণ। পরপরে সোফায় ধীপ করে বসে পড়ল। বলল, মামুনি লেবু পানি দাও জলদি, বেশি করে দিও। এই ধরিবাজ শ্বশুর আর তার মেয়ের কাহিনীতে সত্যি এবার মাথা ঘুরছে আমার, শরীর খারাপ লাগছে, তাড়াতাড়ি যাও। রুদ্রাক্ষ বরণ লালাব আভা ছড়িয়ে কিছু ঘন্টা আগে গগনে দেখা দিয়েছে পূর্ণ প্রভাকরের। তীর তীর করে বয়ে চলা বাতাসে আবহাওয়া একছটা বিস্ময় নিয়ে আছে। মেঘ মালয়ে ঘনীভূত কালো বর্ষার পাহাড় জমা না হলেও প্রকৃতি পড়েছে দোটানায়। মেঘ মালয়ে ডাক হাঁকলেই বৃষ্টি নামবে যেন। একদিন যেতে না যেতেই চট্টগ্রামে সেই কাঙ্ক্ষিত ঠিকানায় এসে হাজির হয়েছে প্রজ্জ্বল। শেফা বেগম সকালে প্রাণপ্রিয় বান্ধবী সীমা হককে জানিয়ে রেখেছেন তার একমাত্র জামাই যাচ্ছে সেখানে। সীমা হক একটু অভিমান করেছিলেন বটে যে রিদির বিয়ে হয়েছে, অথচ তিনি জানেন না। তবে পরবর্তীতে খুশিতে গদগদ হয়ে উঠেছেন তিনি। এখন সকাল 9টা কি 9:30। এর মধ্যে বহু প্রকারের খাবার দাবার তৈরি করে সাজিয়ে ফেলেছেন সীমা হক। প্রজ্জ্বল আসতে না আসতে শুরু করে দিয়েছেন তার আপ্যায়ন। খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে প্রজ্জ্বল। আর কি লাগবে না লাগবে সে নিয়ে জবরদস্তি তদারকি করছেন সীমা হক। এক প্রকার জামাই আদর বলা যায়। খাবার টেবিলে প্রজ্জ্বলের সামনে একটা চেয়ারে হাজারো অস্বস্তি নিয়ে বসে আছে হৃদিতা। ওর কটাক্ষ দৃষ্টি প্রজ্জ্বলের রাজকীয় আয়েশের উপর। প্রজ্জ্বলের উপর প্রচন্ড বিরক্ত হৃদিতা। এসে থেকে একটাবার ওর দিকে তাকায়নি অবধি। আর খাবারে এমন ভাবে মনোযোগ দিয়েছে যেন এই পৃথিবীতে এখন খাওয়া ছাড়া ওর আর বাকি কোনো কাজ নেই। হৃদির ভাবনার মাঝে গমগমে কণ্ঠে সীমা হকের বাড়ির কাজের মহিলা মোমেনা বেগম বললেন, ওই মাইয়া, খাউন সামনে নিয়ে এত লালন চালন করো কিল্লাই, গলায় কি কাটা বিচ্ছে লাহি? আই কি পানি দিতাম, পানি খাবা? ভ্যাবাচাকা খেয়ে গেল হৃদিতা। ঠোঁট উল্টে মহিলাটির দিকে তাকালো। সেই 2 দিন আগে এখানে এসেছে থেকেই এই মোমেনা বেগম হৃদিতাকে সহ্য করতে পারছে না দু চোখে। কেমন করে যেন তাকিয়ে থাকতো হৃদিতার দিকে। সামনে পড়লেই মুখ বাঁকিয়ে চলে যেত। কিন্তু কি কারণে এই মাঝবয়সী মহিলা মোমেনা বেগম এমন করছেন তিনি ভালোই জানেন। অথচ আজ প্রজ্জ্বল আসতে না আসতে তার মুখে হাসির জোয়ার এসেছে। ডাইনিং এ পাখা চলা সত্ত্বেও হাত পাখা ঘুরিয়ে চলেছেন প্রজ্জ্বলের মাথার কাছে। আগবাড়ি এটা ওটা প্লেটে তুলে দিচ্ছেন তিনি। প্রজ্জ্বল বারণ করেও লাভ হয়নি। তিনি আদর মাখা গলায় ভুলিয়ে ভালিয়ে প্রজ্জ্বলের খাবারে প্লেট ভর্তি করে দিয়েছেন। হৃদি প্রজ্জ্বলের প্লেটের উপর পাহাড় সমান খাবারগুলোতে চোখ বুলিয়ে হালকা নাক ছিটকালো। ছোট্ট একটা খাবারের দলা পাকিয়ে মুখে পুরে সামনে তাকাতেই প্রজ্জ্বলের সাথে চোখাচোখি হলো। আর সাথে সাথে সে সুযোগে প্রজ্জ্বল চোখ টিপ দিল ওকে। ছোট খাবারের দলাটা আটকে গেল গলায়।
কাশি উঠে গেল মুহূর্তে। সীমা বেগম তড়িঘড়ি পানি খাইয়ে দিলেন। আস্তে আস্তে খাও মামুনি বলে হালকা করে পিঠে হাত বুলিয়ে দিলেন হৃদির। বিষমের ধাঁচ কমে যেতে মাথা নিচু করে খাবারে মনোযোগ দিল হৃদিতা। আর তাকাবে না এই অসহ্য রকমের ছেলের দিকে। রীতিতার হঠাৎ এত অভিমানী কারণ কি বলো তো প্রজ্জ্বল? মেয়েটা কতদিন পর এলো, তাও কিনা অভিমান করে? সীমা হকের কথা শুনে পানির গ্লাসে চুমুক দিয়ে হালকা মাখা হাসলো প্রজ্জ্বল। হৃদির দিকে তাকিয়ে বলল, আসলে আন্টি, হৃদির বয়সটা খুব কম, এই বয়সে প্রেগন্যান্সিটা একটু রিস্ক হয়ে যায়। প্রজ্জ্বলের কথা শুনে অবাক চোখে তাকালেন সীমা হক। হৃদিতার মুখ তো হা হয়ে গেছে অলরেডি। কি সব বলছে এই ছেলে? প্রেগনেন্সি মানে? খাওয়া থামিয়ে হা করে এই চোখ বড় বড় করে প্রজ্জ্বলের দিকে তাকালো হৃদিতা। কি সব বলছো প্রজ্জ্বল? রীতিতা বা শেফা এই বিষয়ে তো আমায় কিছুই বলেনি। অসাবধানতাবশত হৃদিতার প্রেগন্যান্সিটা মেনে নিতে পারিনি আমি। বাচ্চাটা না নেওয়ার জন্য বারণ করেছিলাম, তাই এত অভিমান ওর। প্রজ্জ্বল সীমা হককে আরো কিছু বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হলো। নিজের বয়ে আনা হৃদিতা সেই বানানো ভুয়া প্রেগনেন্সি রিপোর্টটাও দেখিয়ে দিলেন। হৃদিতা শুকনো ঢোক গিলল। শেষে কিনা ওর পাতা ফাঁদে প্রজ্জ্বল ফাঁসিয়ে দিল ওকে। না, এই ছেলেকে আর সহ্য করা যাচ্ছে না। এখানে আর কিছুতেই থাকবে না ও। হৃদিতা খাবার ছেড়ে উঠতে নিয়েছে, তখনই মোমেনা বেগম হাত পাকার গতি বাড়িয়ে দিয়ে মুখ ঝামটা মেরে বললেন, স্বামীর সাথে অভিমান কইরা এখানে আইসা বইসা আছে মাইয়া, না জানি পেটে বাচ্চা লইয়া কোন পরপুরুষের কথা ভাবতাছে। গলায় তো খাবার আটকাবই। মোমেনা আপা চুপ করুন, কি সব বলছেন? সীমা হক থামিয়ে দিলেন মোমেনা বেগমকে। হৃদিতা রাগ করলো না, তবে বিরক্ত হলো, প্রচন্ড রকমের বিরক্ত। এই মহিলার প্রজ্জ্বল দুজনেই জঘন্য হয়ে উঠেছে ওর কাছে। চেয়ার জোরে করে সরিয়ে হৃদিতা উঠে গেল ঘরে। হৃদিতা উঠে যেতেই প্রজ্জ্বল খাবার ছেড়ে উঠলো। হাত পরিষ্কার করে মোমেনা বেগমকে উদ্দেশ্য করে বলল, জানেন তো খালা, ওই মেয়ে সারাক্ষণ আমার কথাই ভাবে, তাই তো কাল রাতে ফোন করে বলল আমি অভিমান করেছি, তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমায়, আর থাকতে ইচ্ছে করছে না। ফোন করেছিল তোমায়? সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলেন সীমা হক। হৃদিতা, আমি বলতে পাগল আন্টি। একটা দিন আমাকে না দেখে অভিমান ভেঙে গেছে, নিজে থেকেই ফোন করে ডেকেছে। এত ভালোবাসে, এত ভালোবাসে। হয়ে গেছে আপনার, এবার যেতে পারি। হৃদিতার কথা শুনে চমকে উঠলেন সীমা বেগম। বললেন, সে কি আজকেই চলে যাবি? মানে কি? প্রজ্জ্বল তো আজকে এলো, আর দুটো দিন থেকে যা, তোর আঙ্কেলও ফিরুক। প্রজ্জ্বল তাড়া দিয়ে বলল, আন্টি, অন্য কোনো দিন আসবো, একদম বাবুকে নিয়ে, আমাদের ছোট পিচ্চিকে নিয়ে। এমতো অবস্থায় ওকে কোথাও রাখতে। হৃদিতার দিকে তাকাতেই থেমে গেল প্রজ্জ্বল হৃদিতার কটমট দৃষ্টির উপর। প্রজ্জ্বল হাসি মুখে সীমা হকের থেকে আজ আসি বলে বিদায় নিল। হৃদিতাও হালকা জড়িয়ে ধরে সীমা বেগমকে সামলে নিল। প্রজ্জ্বল হৃদির লাগেজটা হাতে নিতেই হৃদি পট করে প্রজ্জ্বলের বাঁ হাতের একটা বাহু চেপে ধরলো। প্রজ্জ্বল থতমত খেয়ে হৃদির হঠাৎ ভালো মানুষই খেয়াল করে দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারল হৃদিতা ওই মোমেনা বেগমের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে হালকা হাসির রেশ। আর মোমেনা বেগমের চেহারা দেখার মতো হয়েছে। নিকশ কালো মেঘের ধাঁচ ওনার চোখে মুখে পড়েছে। গেট অব্দি প্রজ্জ্বল রীতিতাকে এগিয়ে দিলেন সীমা বেগম। প্রজ্জ্বল আরো একবার তাকে বিদায় জানিয়ে গাড়ি টান দিল। আধা ঘন্টা যাবৎ গাড়িতে কারো মধ্যে কোনো কথা নেই। ঘন্টাখানেক যেতে হৃদিতা হঠাৎ গাড়ি থামাতে বলল প্রজ্জ্বলকে। প্রজ্জ্বল বুঝতে না পেরে গাড়ি থামিয়ে দিতে হৃদিতা গটগট করে লাগেজ হাতে নেমে পড়লো। প্রজ্জ্বল প্রথমত কিছু বুঝতে না পারলেও মস্তিষ্ক চকিত হতেই গাড়ি এদিকে রেখে লক করে চটপট নেমে পড়লো। প্রজ্জ্বল নেমে রাস্তা ধরে দুদিকে তাকিয়ে কোথাও হদিস পেল না হৃদিতার। খেই হারিয়ে পেছনের রাস্তা ধরে কিছুটা সামনে দ্রুত গতিতে এগিয়ে গেল প্রজ্জ্বল। এই 2 মিনিটে কোথাও উধাও হয়ে গেল এই মেয়ে। অদ্ভুত তো। প্রজ্জ্বলের চোখ হঠাৎ রাস্তা ছাপিয়ে ডান দিক ধরে যেতেই মুখে চিন্তিত ভাব কাটিয়ে প্রশস্ত হলো হাসি। ছুটে গেল সেদিকটাই। হৃদিতা সেখানে কাঠের পাতানো একটা ব্রিজ মতো জায়গায় পানিতে পা ডুবিয়ে বসেছে। বিশালাকার একটা নদী। দেখে মনে হচ্ছে এই জায়গাটা ছোট রকমের একটা ফেরিঘাট, তবে জনমানব শূন্য একেবারে। প্রজ্জ্বল প্যান্ট গুটিয়ে হৃদির পাশে বসে পানিতে পা ডুবিয়ে বলল, তোরা বাবা মেয়ে এমন উল্টো ধাঁচের কেন বুঝি না, হুটহাট ছোটখাটো অ্যাটাক করিয়ে দিস আমার। একদিন সুদে আসলে সব প্রতিশোধ নিয়ে নেব। প্রতিশোধ? প্রতিশোধ নেওয়ার কি বাকি আছে? আর কিসের প্রতিশোধ নিলেন আপনি? আমার জীবনটা এলোমেলো করে। ভালোবাসা আপনি শিখিয়েছিলেন আমায়, মাঝপথে ছেড়ে দিয়ে এখন দরদ উতলে পড়ছে। চলে যান এখান থেকে, খুশি হব। হৃদিতার উল্টো ধাঁচের কথায় কর্ণপাত করলো না প্রজ্জ্বল। উঠে দাঁড়িয়ে হৃদির এক হাত ধরে বলল, এসব কথা না হয় বাসায় গিয়ে হবে, এখন চল, ফিরতে দেরি হবে, অনেকটা পথ আছে এখনো। হৃদিতা জোরে করে হাতটা ছাড়িয়ে নিল প্রজ্জ্বলের থেকে। উঠে দাঁড়িয়ে কটাক্ষ করে বলল, আপনার সাথে এক পা রাস্তাও যেতে চাই না আমি। শুনেছেন আপনি? যেতে চাই না আমি। চলে যান এখান থেকে। অসহ্য লাগছে আপনাকে। আপনার থেকে পিছু ছড়াতে এখানে এসেছি, বুঝতে পারছেন না আপনি? আপনার থেকে বরাবরের মতো মুক্তি চাচ্ছি। এই মুহূর্তে এখান থেকে চলে যান। প্রজ্জ্বল মাথা নিচু করে হৃদিতার প্রত্যেকটা কথা শুনলো। তারপর হঠাৎ অগ্নি দৃষ্টি নিয়ে হৃদির দিকে তাকিয়ে ওর কোমর চেপে কাছে টেনে নিল। শক্ত করে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, নিজেই সব সময় যা বুঝিস সেটাকে বড় মনে করিস কেন? আমার কথা শোনার তো কখনো প্রয়োজন মনে করিস না। সেদিন পরীক্ষা শেষেই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম আমি।
রাতে তোকে সারপ্রাইজ দেবো বলে প্রথমেই তোদের বাসার দিকে গাড়ি ছুটিয়েছিলাম। রাস্তায় কতবার ফোন করেছিলাম জানিস? তোর কোনো আইডিয়া আছে কত চিন্তার মধ্যে আমি চট্টগ্রাম থেকে ফিরেছিলাম? আমার কথার অবাধ্য হয়ে দেরিতে ফিরেছিলি। আমি না থাকায় তখন খুব ডানা গজিয়েছিল। একটা দিন বান্ধবীদের সাথে না বের হলে হতো না? তাও আবার ফিরেছিলি কত রাতে। সেদিন তোদের বাসার রাস্তার সামনে তোর দম ফাটানো চিৎকারে কি অবস্থা হয়েছিল আমার জানিস? থমকে গিয়েছিলাম সেদিন। তোর হৃদয় কাঁপানো চিৎকারে কলিজা ছিঁড়ে যাচ্ছিল, আমার দম আটকে এসেছিল, হৃদয় স্পন্দন থেমে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। কম্পিত হাত পায়ে তুলে নিয়েছিলাম তোকে। তোর প্রত্যেকটা চিৎকারে আমার নিঃশ্বাস থেমে যাচ্ছিল। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়েছিলাম। প্রজ্জ্বলের কথা শুনে হৃদি তার ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফটানি থেমে গেছে অনেকক্ষণ। ছলছল চোখে তাকিয়ে আছে ও প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল হৃদিকে আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, সেটুকু অবধি ঠিক ছিল। সেবারের মতো বাঁচিয়ে নিয়েছিলাম তোকে। ভেবেছিলাম তুই ঠিক হয়ে গেলে তোকে নিয়ে বিদেশে পাড়ি দেবো আমি। কিন্তু সেই পরিকল্পনা ওভাবেই থেকে যায়। রায়হান আবারও তোকে অ্যাসিড অ্যাটাকের পরিকল্পনা করে। তোদের বাসার চারদিকে লোক লাগানো ছিল আমার। সে ফাঁকেও রায়হান ঢুকেছিল বাসায়। সেদিন রাতে নাইম তোর ওষুধ দিতে এসে রায়হানকে দেখতে পেয়েছিল কার্নিশ বেয়ে উঠতে। সেদিন নাইম না দেখলে হয়তো তোকে হারিয়ে ফেলতাম চিরতরে। হৃদিতা এখনো ছলছল চোখে তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল আবারও বলল, রায়হান থামেনি সে অবধি। সেদিন পালিয়ে গেলেও পরবর্তীতে নিপাকে কিডন্যাপ করেও। নিপা আপু? কৌতূহল নিয়ে প্রশ্ন করলো হৃদিতা। নিপা। কোনো হদিস পাচ্ছিলাম না ওর। রাতুল ভাইয়ার পাগলগারদ অবস্থা। আর এই কারণেই হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি। নিপাকে খুঁজে পাওয়ার পর আমি তোকে বিদেশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাল্টাই। আমি তো এদেশ ছাড়তে পারবো না। আমার পরিবার, মামু মামুনি সবাইকে দেখতে হবে আমায়। তাই তোকে জিসানের সাথে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি সিদ্ধান্তটা ভুল ছিল আমার, কিন্তু তুই ক্ষমা চাওয়ার সুযোগটা অবধি দিসনি। ভালোবাসি কোনোদিন বললি না, আর ডিরেক্ট ঘৃণা করি বলে দিলি। এত সহজে বলেছিল। কষ্ট হয়নি? একটুও কষ্ট হয়নি? চলে যেতে বললি না? চলে যাব, একেবারে চলে যাব তোর জীবন থেকে। একা থাকতে চাচ্ছিস থাক, দূর থেকেই পাশে থাকবো তোর, তবে কোনোদিন তোর চোখের সামনে আসবো না। প্রজ্জ্বল ছেড়ে দিল হৃদিতাকে। গটগটে পায়ে চলে গেল সে। হৃদিতার হাত পা কাঁপছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। অকারণে এই বিশ্বাসযোগ্য মানুষটার একটা অপরাধে এত দূরে ঠেলেছিল। হৃদির এবার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, পা দুটো অবশ লাগছে। নিজেকে সামলাতে না পেরে ওখানেই বসে পড়ল হৃদিতা। শ্রাবণ মেঘের দেশে গুরুম গুরুম শব্দ ছড়াতে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। প্রকৃতি দোটানা থেকে মুক্তি পেল। বৃষ্টির শীতলতা হৃদিতাকে ছুঁতেই চকিত হলো। স্বরচিত স্বরে বৃষ্টির ঝমঝমানো শব্দ ছাপিয়ে চিৎকার করে উঠল প্রজ্জ্বলের নাম ধরে। হৃদির ডাক শুনে যেতেই সব ভুলে গেল প্রজ্জ্বল। ঘাড় ঘুরিয়ে হৃদিতাকে বসে থাকতে দেখে ছুটে এলো সে। হাঁটু মুড়িয়ে হৃদির গালে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে হৃদরানী, কি হয়েছে? আজ এই বর্ষণ ভিজাতে পেরেছে আমার প্রেমিক পুরুষের মন। আবারও ফিরে দিয়েছে আমার প্রতি দুর্বলতম মানুষটাকে। আজ আমার খুশিতে বর্ষণ আত্মহারা হয়েছে। আমার খুশিতে মেঘময়ূরীর হিংসে হচ্ছে। সেই হিংসে পৃথিবীময় ছড়িয়ে দিতে বলতে চাই, ভালোবাসি প্রজ্জ্বল, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। হৃদিতা এক নিঃশ্বাসে কথাগুলো চিৎকার করে বলে 2 সেকেন্ডের জন্য আবদ্ধ করলো প্রজ্জ্বলের কম্পিত ওষ্ঠদয়। লজ্জাসিক্ত আখি পল্লব খুশিতে মাতোয়ারা হয়ে দৃষ্টি আড়াল করার তাগিদে প্রশস্ত বুকে নিমিয়ে রইল। অবাধ্য হাত খামচে ধরলো বুকের কাছের শার্টের অংশ। হৃদরানী। প্রজ্জ্বলের বুকে মাথা গুজে রেখেই বলল হৃদিতা। তখনের লজ্জাজনক কাজে এখনো আখি পল্লব নেতিয়ে আছে। বৃষ্টি থামেনি এখনো। হৃদিতা প্রজ্জ্বল ঘাটের পানিতে পা ডুবে বসে আছে। আমাদের ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু বলতো? হৃদিতা এবার চোখ তুলে তাকালো। কিছু মুহূর্ত প্রজ্জ্বলের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল। প্রজ্জ্বল মৃদু হেসে হৃদিকে হাত দিয়ে আবারও আগলে নিয়ে বলল, এই প্ল্যানটা নিশ্চিত তোর বাবার ছিল। ভুয়া রিপোর্ট বানিয়ে জামাইকে ফাঁসানোর মোক্ষম সুযোগটা কিছুতেই হাতছাড়া করেননি ধরিবাজ শ্বশুর। হৃদিতা আবারও জোরে করে হাসলো, বলল, আব্বু আম্মু দুজনেই হেল্প করেছে, তবে আইডিয়াটা ছিল আমার, আর প্ল্যানটা সাকসেস করে দিয়েছে ফুপি। আম্মা? জি, আপনার আম্মা। ফুপির একজন বান্ধবী গাইনি ডক্টর। তাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার জোর জবস্তি করে রিপোর্ট বানিয়ে নিয়েছিলাম। তোদের পুরো বংশটাই ধরিবাজ। দুজনেই হেসে উঠলো এবার। হৃদিতা হাসি থামিয়ে কোনো রকম করে বলল, আচ্ছা, ওই মমেনা বেগম কি আব্বুর মতো তোমার উপর ক্রাশ টাশ খেয়েছে নাকি? ওই মহিলা আচ্ছা খচ্চর। আমাকে যে থেকে দু চোখে সহ্য করতে পারছিল না, আর আপনি যেতেই গলে গেল। প্রজ্জ্বল হাসলো। হৃদির গালে গাঢ় করে অধর ছুঁয়ে বলল, মায়া মায়া, ও মায়া তুই বুঝবি না। তোর মতো তিত করলাকে দেখলে সবাই তো ঝগড়া করবেই। আমাকে দেখে শেখ একটু, কত মিষ্টি একটা ছেলে। হ্যাঁ, মিষ্টি না ছাই। টেস্ট করে দেখবি আবার। 2 সেকেন্ড বোধহয় বুঝতে পারিসনি।
প্রজ্জ্বলের লজ্জা মিশ্রিত কথায় চোখ নিভিয়ে প্রজ্জ্বলকে জড়িয়ে ধরল হৃদিতা। ভাবছি আজ কাজী অফিসে বিয়েটা সেরে তারপর এদিক থেকে হানিমুনে চলে যাব। সীমা আন্টিকে বলে এলাম পরের বার পুচকে নিয়ে যাব। চল বিয়ে করব আজকেই। হৃদির কম্পন বেড়ে গেছে। ছোট করে উত্তর দিয়ে প্রজ্জ্বলের গলায় আঙুল গাঁথালো জোরে করে। প্রজ্জ্বল দুহাতে এবার শক্ত করে জড়িয়ে নিল হৃদিতাকে। মাথায় বার কয়েক অধর ছুঁয়ে ফিসফিসিয়ে উঠল। বৃষ্টির তোর কাঁপিয়ে সেটা পৌঁছে গেল হৃদিতার কর্ণকুহুরে। কথা দিয়েছিলাম আগে রাখবো মরণ অবধি। হঠাৎ এক ভয়ঙ্কর রাত উল্টে পাল্টে দিল সবকিছু। থেমে গিয়েছিলাম আমি। মাঝপথে এসে কষ্ট হলেও ছাড়তে চেয়েছিলাম জানি। এমন ভয়ঙ্কর কোনো রাত না আসুক এই পৃথিবীতে। মায়াময়ীর ঝলসানো চেহারার তীব্র চিৎকারে অসহায় না হোক প্রেমিক পুরুষ। তার মেঘ বালিকার মায়াময়ীর চেহারা দেখে শুধু বারংবার হৃদস্পন্দন বাড়ুক। চঞ্চল হোক হৃদস্পন্দন তার উচ্ছল হৃদয় হরণীকে দেখে। ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি আমার হৃদস্পন্দন। থামিয়ে দাও আর হৃদরানীকে।